সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে এবং লেখাপড়া নিয়মিতভাবে করে যাচ্ছ। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি চতুর্থ অধ্যায় রসায়ন দ্বিতীয় পত্রের তড়িৎ রসায়ন নিয়ে। আজকের টপিক তড়িৎ রসায়ন। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হামদর্দ পাবলিক কলেজ। তোমাদের পাঠের সঙ্গে প্রথমেই পরিচিত করে দিই। আজকের শিক্ষণফল তড়িৎ রসায়ন সম্পর্কিত প্রাথমিক বিষয়াবলী জানতে ও বুঝতে পারবে। আজকে তেমন কঠিন কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব না, তবে এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের ভালো ধারণা যাতে পেতে পারো, ওভারঅল একটা ধারণা, সে ব্যাপারে আমরা এই জন্যই আজকে টপিকের নাম দিয়েছি তড়িৎ রসায়ন। প্রথমে আমরা একটু দেখি যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে আমরা একটা কোষ দেখতে পাচ্ছি, তড়িৎ বিশ্লেষণ কোষ। সেখানে একটা অ্যানোড আছে, একটা ক্যাথোড আছে। অ্যানোডে যাচ্ছে কি ক্লোরাইড আয়ন, ক্যাথোডে যাচ্ছে সোডিয়াম আয়ন। এখানে ক্লোরাইড আয়নকে অ্যানায়ন বলা হয় এই কারণে যে সে অ্যানোডে যায়। সোডিয়াম আয়নকে ক্যাটন বলা হয় এই কারণে যে সে ক্যাথোডে যায়। আমরা আজকে সংক্ষিপ্তভাবে অল্প কিছু কিছু করে ধারণাটা প্রদান করবো, ওভারঅল একটা ধারণা। ক্লোরাইড আয়ন অ্যানোডে যায়, তার অতিরিক্ত যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ এখানে জারণ ঘটে, অ্যানোডে জারণ ঘটে। সোডিয়াম আয়ন ক্যাথোডে যায় এবং ক্যাথোডে যে তার যে ইলেকট্রনের ঘাটতি আসে সে ইলেকট্রন সে গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয়। যেহেতু এখানে সোডিয়াম আয়ন ক্যাথোডে যায় এই জন্য তাকে বলা হয় ক্যাথোড। তড়িৎ রাসায়নিক কোষ আমরা দেখতে পাই, এখানে একটা কোষ দেখানোর চেষ্টা করা হয়েছে। তড়িৎ রাসায়নিক কোষ এমন একটি ডিভাইস যা তড়িৎ চালক বল উৎপন্ন করে, যেটা আমাদের মূল ফ্যাক্টর। তড়িৎ চালক বল অর্থাৎ বিদ্যুৎ উৎপন্ন করে, তড়িৎ চালক বল উৎপন্ন করে, যেটাকে আমরা ভোল্টেজে প্রকাশ করি। কিসে? ভোল্টেজে প্রকাশ করি এবং রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ তৈরি করে। এগুলোকে আমরা বলি গ্যালভানিক সেল। এই হলো গ্যালভানিক সেল, তারপরে হলো ভোল্টাইক সেল। এগুলো সবই হলো এই তড়িৎ রসায়ন কোষ। তড়িৎ রসায়ন, তড়িৎ এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত রসায়ন হলো তড়িৎ রসায়ন। তড়িৎ, দুটা শব্দ আছে এখানে, তড়িৎ রসায়ন এবং রসায়ন, তাহলে এটা হলো রাসায়নিক বিক্রিয়া। এই দুটো বিষয় সম্পর্কিত রসায়নকে আমরা তড়িৎ রসায়ন বলি। এটি জারণ বিজারণ বিক্রিয়ার সাথে জড়িত। আর জারণ বিজারণ বিক্রিয়া মানে হলো এই রিডক্স বিক্রিয়া। জারণ এবং বিজারণ, বিজারণের ইংলিশ হলো রিডাকশন, সেখান থেকে রেড, আর অক্সিডেশন থেকে অক্স, একসঙ্গে করে রেডক্স করা হয়েছে। বুঝতে পেরেছ? আশা করি খুবই সহজ বিষয়, বুঝতে পারবা। এক বা একাধিক মৌলে জারণ অবস্থার পরিবর্তন ঘটে, মিনিমাম একটা তো ঘটবেই, একাধিক মৌলে জারণ অবস্থার পরিবর্তন ঘটে। জারণ অবস্থার পরিবর্তন, বিষয়টা বুঝতে হবে। জারণ অবস্থা মানে জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, যেহেতু ইলেকট্রন ত্যাগ গ্রহণ ঘটে। রেডক্স বিক্রিয়া শনাক্তকরণ আমরা এই পাশে দেখতে পাই। দেখো, এই যে জিঙ্ক আছে, জিঙ্ক সলিড অবস্থায় আছে, এই জিঙ্কের জারণ সংখ্যা 0। আর এই পাশে জিঙ্ক আসলো যখন, এই পাশে জিঙ্কটা এসে কি হলো, জিঙ্ক 2+ হয়ে গেল। এই যে জিঙ্ক 2+ হয়ে গেল, তার মানে হলো তার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে এবং এখানে জিঙ্ক 0 থেকে 2+ হয়েছে, মানে বৃদ্ধি ঘটেছে। আর বৃদ্ধি মানে হলো জারণ, তাহলে এখানে জারণ ঘটলো। আর যা জারণ ঘটবে সে হলো বিজারক।
তাহলে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক হলো এখানে বিজারক। আর এখানে যে হাইড্রোজেন আয়ন আছে সে কি হলো, এই পাশে আসার পর এখানে হাইড্রোজেন গ্যাসে পরিণত হলো। তাহলে আমরা দেখলাম প্লাস থেকে জিরো হয়ে গেল, হ্রাস পেলো। হ্রাস মানে হলো বিজারণ, আর যার বিজারণ ঘটবে সে হলো জারক। আমরা সেই বিষয়টা এখানে দেখাচ্ছি আবার সুন্দর করে। এই হলো জিঙ্ক, জিঙ্কের জারণ সংখ্যা হলো 0, আর এখান থেকে সে হয়ে গেল জিঙ্ক 2+, আমরা সেটা দেখাইছি, এখানে 2+ হয়ে গেছে। আর এই যে হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে +1, এই যে +1 এখানে হয়ে গেছে কি 0, যেটা আমরা আগে বলেছি। রেডক্স বিক্রিয়া, প্রতিটি রেডক্স বিক্রিয়ার মধ্যে একটি পদার্থ জারিত হয় এবং অন্যটি বিজারিত হয়। জারিত হয় মানে কি হয়? জারিত শব্দটাকে আমরা সহজ করে বুঝি। জারিত হয় মানে তার জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে, আর বিজারিত হয় মানে তার জারণ সংখ্যার হ্রাস ঘটে। যেহেতু বিজারণ সংখ্যা বলে কোনো কথা এখানে নেই, জারণ সংখ্যা, তাই বলবো জারণ সংখ্যা হলে জারিত হয়, বিজারিত হলে বলবো জারণ সংখ্যার হ্রাস ঘটে। যে পদার্থ ইলেকট্রন হারায় সে জারিত হয়। ইলেকট্রন হারালে কি হয়? ইলেকট্রন যখন সে হারায় তখন তার প্রোটন বেড়ে যায়, ইলেকট্রন কমে যায়, মানে ধনাত্মক হয়ে যায়, তার মানে তার জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে। যে পদার্থ ইলেকট্রন লাভ করে, যখন ইলেকট্রন লাভ করে তখন কি হয়? ইলেকট্রন বেশি হয়ে যায়। ইলেকট্রন বেশি হয়ে গেলে তখন সে ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে যায়, অর্থাৎ হ্রাস পায়। প্রোটনের তুলনায় তার ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে, বেশি হ্রাস পায়, তখন আমরা এটাকে বলছি বিজারিত হয়। রেডক্স আমরা সংক্ষেপে এটাকে বলতে পারি যে লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন, LEO, লস অফ ইলেকট্রন, লিও, লস অফ ইলেকট্রন, লস অফ ইলেকট্রন লিও, যেটাকে আমরা বলছি জারণ। ইলেকট্রন হারানোটা হলো জারণ। আর এই যে গেইন অফ ইলেকট্রন GR, সেটা হলো বিজারণ। গেইন অফ ইলেকট্রন GR বিজারণ। গেইন অফ ইলেকট্রন GER, গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন বিজারণ। এখানে আমরা দেখতে পাই যে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হচ্ছে। হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, অক্সিজেনের জারণ সংখ্যা 0। যে কোনো মৌলিক অবস্থায় তার জারণ সংখ্যা কি থাকে? 0 থাকে। এই যে 0 আছে, এই 0 থেকে যখন পানি গঠন করলো, ওয়াটার গঠন করলো, তখন হাইড্রোজেন হয়ে গেল কি? হাইড্রোজেন হয়ে গেল +1, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেল। অক্সিজেন হয়ে গেল -2, তাহলে জারণ সংখ্যা হ্রাস পেল। তাহলে একজনের জারণ সংখ্যা বৃদ্ধি পেল সে হলো বিজারক, আর জারণ সংখ্যা হ্রাস পেল সে হলো জারক। জারণ অবস্থার ব্যবহার রেডক্স বিক্রিয়া চিহ্নিত করা। আমরা এভাবে রেডক্স বিক্রিয়া চিহ্নিত করব। এখানে দেখো ক্যাডমিয়াম, এই যে হলো ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম এখানে নিকেল অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করেছে। বিক্রিয়া করার পর কি হয়েছে? এখানে ক্যাডমিয়াম হাইড্রক্সাইড হয়েছে আর নিকেল হাইড্রক্সাইড হয়েছে। এখানে ক্যাডমিয়ামের জারণ সংখ্যা কত ছিল? এই যে 0 ছিল, আর এই পাশে ক্যাডমিয়ামের জারণ সংখ্যা +2, তার মানে জারিত হয়েছে। নিকেলের জারণ সংখ্যা কত ছিল? খেয়াল করো না, নিকেলের জারণ সংখ্যা ছিল এখানে +4, তাহলে আর এখানে নিকেলের জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে হ্রাস পেয়েছে, তাহলে বিজারণ হয়েছে। অক্সিজেন -2 ছিল, অক্সিজেন এ পাশেও -2 আছে, তাহলে এটা অপরিবর্তিত আছে। হাইড্রোজেন +1 ছিল, এই পাশেও হাইড্রোজেন +1 আছে, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এখানে জারণ বিজারণটা হয়েছে শুধু ক্যাডমিয়াম এবং নিকেলের মধ্যে, তার আমরা চিহ্নিত করতে পেরেছি। জারক এবং বিজারক, বিজারক পদার্থ অন্য পদার্থকে বিজারিত করতে পারে, তার এই ধর্মের কারণে তাকে বলা হচ্ছে বিজারক। বিজারিত করতে পারে, যে পদার্থ অন্য পদার্থকে বিজারিত করতে পারে তাকে বিজারক বলা হয়। আচ্ছা, জারক পদার্থ অন্য পদার্থকে জারিত করতে পারে। এই যে জারিত করতে পারে, যে পদার্থ অন্য পদার্থকে জারিত করতে পারে তাকে জারক বলা হয়। সাধারণত যে পদার্থটি বিজারিত হয় তা হলো জারক। উল্টো, জারক জারিত করে বিজারিত হবে, আর বিজারক জারিত করে অপরকে, তোমার বিজারক অপরকে বিজারিত করে নিজে জারিত হবে, উল্টোটা। তাহলে কি হবে? হ্যাঁ, তো যে পদার্থটি বিজারিত হয় তা হলো জারক, মানে জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। আর বিজারক অপরকে তোমার জারক অপরকে, হ্যাঁ, এই যে জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, বিজারক অপরকে বিজারিত করে নিজে জারিত হয়, এই যে জারিত হয়, তা হলো বিজারক। যে পদার্থটি জারিত হয় তা হলো বিজারক। রিডক্স বিক্রিয়া সমতাকরণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা ভালোভাবে শিখবো।
এখন আমরা প্রাথমিক একটা ধারণা দিব। এই ক্ষেত্রে আমরা অর্ধ বিক্রিয়া পদ্ধতি বা অর্ধ সমীকরণ পদ্ধতি ইউজ করব। অর্ধ বিক্রিয়া ব্যবহার করে একটি পদার্থ থেকে অন্য পদার্থে ইলেকট্রন স্থানান্তর দেখে এই বিক্রিয়ার সমতাকরণ করা হয়। তাহলে বিক্রিয়ার সমতাকরণের ক্ষেত্রে আমরা যে কথাটা দেখব যে অর্ধ বিক্রিয়া দেখাবো এবং এক পদার্থ থেকে অন্য পদার্থে ইলেকট্রন স্থানান্তর দেখাবো। একটি পদার্থ দ্বারা হারিয়ে যাওয়া ইলেকট্রন অন্য পদার্থ দ্বারা অর্জিত হয়। পদার্থ একজন ইলেকট্রন হারাবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন কখনো তৈরি বা ধ্বংস হয় না, কেবল স্থানান্তরিত হয়। আমরা অর্ধ বিক্রিয়া দেখে আরো রেডক্স বিক্রিয়া দেখো। টিনের সাথে আয়রনের বিক্রিয়া হলো। টিন এখানে জারণ সংখ্যা কত? +2, আর এখানে জারণ সংখ্যা কত? +4, তাহলে জারিত হয়েছে। আয়রনের জারণ সংখ্যা কত? +3, এখানে আয়রনের জারণ সংখ্যা কত? +2, তাহলে কি হলো? +3 থেকে +2 হলো, জারণ সংখ্যা হ্রাস পেল, তাহলে বিজারিত হয়েছে। LEO জারণ। এই যে আমরা দেখতে পাচ্ছি লস অফ ইলেকট্রন ইজ জারণ, তাহলে লস অফ ইলেকট্রন ইজ অক্সিডেশন জারণ। টিনের কি হলো? টিন +2 থেকে +4 হলো, তার মানে জারিত হলো। এখানে এটার থেকে এটাতে দুটা ইলেকট্রন কম আছে, এই জন্য দুটা ইলেকট্রন এর সাথে যোগ করে সমান করা হয়েছে। আর আমরা বলছি গার বিজারণ, গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন বিজারণ। এখানে জারণ সংখ্যা কত? +3 থেকে এখানে 2+ হয়ে গেল, কমে গেল, তার মানে বিজারণ হলো। জারণ অন্তর্বিক্রিয়ায় ইলেকট্রন থাকে উৎপাদের দিকে, আমরা দেখি যে উৎপাদের দিকে, আর বিজারণ অন্তর্বিক্রিয়ায় ইলেকট্রন থাকে বিক্রিয়কের দিকে, এই যে বিক্রিয়কের দিকে। কারণ আমরা দেখতে পাই উৎপাদে জারণ ইলেকট্রন কম আছে, এই জন্য ইলেকট্রন যোগ দিতে হয়। এখানে বিক্রিয়কে ইলেকট্রন কম আছে, এই জন্য বিক্রিয়কের সাথে ইলেকট্রন যোগ দিতে হয়। ভোল্টাইক কোষ একটি স্বতঃস্ফূর্ত রেডক্স বিক্রিয়া শক্তি নির্গত করে, যা বৈদ্যুতিক কাজ সম্পাদন করে। তাহলে আমরা জানি বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে সেই বিক্রিয়া থেকে শক্তি নির্গত হবে, মানে শক্তি উৎপন্ন হবে। সেই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যয় করব। ভোল্টাইক কোষকে গ্যালভানিক কোষও বলা হয়। এখানে আমাদের বুঝতে হবে ভোল্টাইক কোষ, গ্যালভানিক কোষ দুজনই বিজ্ঞানীর নাম, যেখানে ইলেকট্রন স্থানান্তর সরাসরি না হয়ে বাইরের পথ তারের মাধ্যমে ঘটে। মানে সরাসরি বলতে আমরা বলেছি যে দ্রবণের মধ্যে দিয়ে ঘটবে না, তারের মাধ্যমে ঘটবে। ইলেকট্রন প্রবাহটা কিভাবে হয়? ইলেকট্রন প্রবাহটা হবে হলো এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ হবে। অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন ক্যাথোডের দিকে যাবে, এলিও জারণ। অ্যানোডে জারণ ঘটবে, লস অফ ইলেকট্রন অক্সিডেশন কোথায় ঘটবে? এটা অ্যানোডে, সেখানে জারণ ঘটবে। আর গেইন অফ ইলেকট্রন ইজ রিডাকশন বিজারণ কোথায় ঘটবে? ক্যাথোডে। আমরা এই যে দেখতে পাচ্ছি তার একটা নমুনা। মুভমেন্ট অফ ইলেকট্রন মুভমেন্ট করতেছে কোথায়? বাম থেকে ডানে। আর মুভমেন্ট অফ অ্যানায়ন কোন দিকে যাচ্ছে? ডান থেকে বামে। আমরা এখানে দেখাচ্ছি একটা লবণ সেতু আছে, এটা একটা লবণ সেতু। এই যে লবণ সেতু দেখানো হচ্ছে, এই লবণ সেতুর মধ্যে একটা লবণ দেওয়া আছে, সোডিয়াম নাইট্রেট। লবণে এখানে যেহেতু ক্যাটাউন কমে যাবে, এই জন্য ক্যাটাউন গুলো লবণ থেকে এখানে দ্রবণে আসবে, আর এখানে নাইট্রেট আয়নটা এখানে যেহেতু কমে যাবে অ্যানায়ন, এই জন্য এখানে আসবে। আর এখানে বাইরের পথ আছে, একটা ভোল্টামিটার আছে, যেটাতে আমরা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা সেটা বুঝতে পারবো। আর এই যে অ্যানোডে উৎপন্ন ইলেকট্রন ক্যাথোডের দিকে চলে যাবে। এই লবণ সেতুগুলো আয়নগুলির প্রবাহকে অনুমতি দেয়, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের সমতা বিধান করে। ভোল্টাইক কোষে দুটি ইলেকট্রোডের মধ্যে বিভব পার্থক্য শক্তি সরবরাহ করে, যা তার বা বাহ্যিক সার্কিটের মাধ্যমে ইলেকট্রনকে ধাক্কা দেয়। আর ইলেকট্রনকে ধাক্কা দেয় বলে ইলেকট্রন তখন অ্যানোডের দিক থেকে ক্যাথোডের দিকে যেতে থাকে। আমরা ইএমএফ, ইলেকট্রোমোটিক ফোর্স, এই বিভব পার্থক্যকে তড়িৎ চালক বল বা ইএমএফ বা ইসেল বলে। ইএমএফ এর যে এখানে যে বিভবের যে পার্থক্য হয়, সেই বিভব পার্থক্যকে আমরা তড়িৎ চালক বল বা ইএমএফ বা ইসেল বলে থাকি। ইসেলকে ভোল্টে পরিমাপ করা হয়, ইসেলকে পরিমাপ করা হয় ভোল্টে, এবং কোষ বিভব হিসাবে উল্লেখ করা হয়। এই যত ভোল্ট তৈরি হয় সেটাকে আমরা বলি কোষ বিভব। যে কোষের বিক্রিয়া স্বতঃস্ফূর্ত সে কোষের কোষ বিভব ধনাত্মক। আর যদি কোষ বিভব ধনাত্মক হয় তাহলে আমাদের বুঝতে হবে কি, তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটেছে এবং এখান থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন পাবো, অর্থাৎ কোষ হিসাবে এটা সচল, স্বতঃস্ফূর্ত। প্রমাণ তড়িৎচালক বল, এখানে আমরা বলছি প্রমাণ অবস্থায় অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ইএমএফ হবে সেই ইএমএফ কে বা প্রমাণ ইএমএফ কে প্রমাণ তড়িৎচালক বল
প্রমাণ তড়িৎচালক বা ই নট সেল বলা হয়। প্রমাণ বিজারণ বিভব ইএমএফ নির্দিষ্ট ক্যাথোড এবং অ্যানোডের অর্ধেক কোষের উপর নির্ভর করে। নির্দিষ্ট ক্যাথোড এবং অ্যানোডের অর্ধেক কোষের উপর নির্ভর করে। শুধু ক্যাথোড অর্ধকোষ, অ্যানোড অর্ধকোষ, দুটো অর্ধকোষ মিলে পূর্ণ কোষ হয়। প্রমাণ বিজারণ বিভব ই নট রেড স্বতন্ত্র অর্ধবিক্রিয়া দ্বারা নির্ধারণ করা হয়। এটাকে আমরা ই নট দ্বারা প্রকাশ করি। ই নট মানে প্রমাণ অবস্থা, রেড হলো রিডাকশন। প্রমাণ বিজারণ বিভব প্রমাণ অবস্থায় বিভবকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বয়ের সাথে তুলনা করা হয় স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড SHE, যার মান ই নট রেড ইকুয়াল টু 0। এটা সর্বসম্মতিক্রমে বিজ্ঞানীরা সবাই মিলে বলেছে যে হাইড্রোজেনের এই প্রমাণ হাইড্রোজেন বিভব হলো 0। এটা ধরে নিয়ে অন্যান্য ক্ষেত্রে বিভব নির্ণয় করা হয়েছে। প্রমাণ বিজারণ বিভব একটি অর্ধবিক্রিয়ার তড়িৎ বিভবকে বিজারণ বিক্রিয়া হিসেবে লেখা হয়। প্রমাণ বিজারণ বিভবকে অর্ধকোষ বিভব বলে। আমরা যেটা বলছি প্রমাণ বিজারণ বিভব, সেটাই হলো একটা অর্ধকোষ, আর দুটা অর্ধকোষের সমষ্টি হলো একটি পূর্ণকোষ। বিভিন্ন ভোল্টাইক কোষের ইএমএফ কে যোগ করে গণনা করা হয়। ইএমএফ গণনা করেই আমরা সাধারণত ভোল্টাইক কোষের বিভব নির্ণয় করে থাকি। ভোল্টাইক কোষের প্রমাণ কোষ বিভব ক্যাথোড এবং অ্যানোড, এই যে ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের পার্থক্য হতে কোষ বিভব পরিমাপ করা হয়। আমরা একটু দেখি এই জায়গাটায়। হ্যাঁ, সরি, একটু ডিস্টার্বের জন্য। ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়ার প্রমাণ বিজারণ বিভবের পার্থক্য হতে কোষ বিভব পরিমাপ করা হয়। ই নটের মান যত বেশি ধনাত্মক অর্ধবিক্রিয়া বিক্রিয়ক তত বেশি বিজারিত হবে, তাই অন্য পদার্থ জারিত হবে। এখানে আমরা একটা সমীকরণ দেখিয়েছি যে ই নট সেল ইকুয়াল টু ই নট রেড ক্যাথোড মাইনাস ই নট রেড ইকুয়াল টু অ্যানোড। এই সমীকরণটা আমাদের জানতে হবে, মুখস্থ করতে হবে। এটা দিয়ে ই নট রেড এর মান যত বেশি ধনাত্মক অর্ধবিক্রিয়ার বিক্রিয়ক তত বেশি বিজারিত হবে, তাই অন্য পদার্থ জারিত হবে। রিডক্স বিক্রিয়া ই নট সেল ইকুয়াল টু ই নট রেড বিজারণ মাইনাস ই নট রেড জারণ। আগের জায়গায় আমরা দেখলাম ই নটের ধনাত্মক মান স্বতঃস্ফূর্ত বিক্রিয়া নির্দেশ করে এবং ঋণাত্মক মান অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া নির্দেশ করে। ফ্যারাডে 1 ফ্যারাডে 96,500 কুলম্ব, ই গ্রেটার দ্যান 0, অর্থাৎ আমরা যদি বলছি বিভব পার্থক্য, বিভব ভোল্ট, কোষ বিভব, সেটা যদি 0 থেকে বেশি হয় মানে ধনাত্মক হয়, তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সংঘটিত হবে। আর ই লেস দ্যান 0 অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া সংঘটিত হয় না। আমরা লাঞ্চ সমীকরণ দেখব। অনেক ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া থাকে, চাপ দেওয়া থাকে, তাপমাত্রা দেওয়া থাকে, তখন লাঞ্চ সমীকরণ ব্যবহার করতে হবে। রেডক্স বিক্রিয়ার ইএমএফ বিক্রিয়ক এবং উৎপাদের তাপমাত্রা এবং ঘনমাত্রার সাথে পরিবর্তিত হয়। লাঞ্চ সমীকরণ ইকুয়াল টু ই নট মাইনাস RT বাই NF লন কিউ।
ই নট মাইনাস, এখানে এই সমস্ত মানগুলো, ধ্রুবক মানগুলো বসানোর পরে 0.0592/n হবে। আর লং কিউ কে আমরা পরিবর্তন করে ফেলেছি লং কিউ, লগ কিউতে। কিউ হলো উৎপাদের আয়ন বাই বিক্রিয়কের আয়ন। উৎপাদের আয়নের ঘনমাত্রা এবং বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা হলো কিউ। ব্যাটারি একটি স্বয়ংসম্পূর্ণ তড়িৎ রাসায়নিক শক্তির উৎস যা এক বা একাধিক ভোল্টেজ কোষ ধারণ করে। লেড অ্যাসিড গাড়ির ব্যাটারি 12 ভোল্ট, এর একটি ভোল্টাইক কোষ যেখানে 6টি কোষ থাকে, যা প্রতিটি 2 ভোল্ট শক্তি উৎপন্ন করে। 6টা ব্যাটারি যুক্ত করে 12 ভোল্ট দিয়ে চালানো হয়। প্রমাণ কোষ বিভব আমরা আগে বলেছি, ইনট সেল ইকুয়াল টু ইনট রেড ক্যাথোড মাইনাস ইনট রেড অ্যানোড। এখানে মানগুলো বসালে এটা আমরা পেয়ে যাব প্রত্যেকটা 2 করে। ব্যাটারি সিরিজে সংযুক্ত থাকলে মোট ইএমএফ হবে প্রত্যেকটি ইএমএফ এর যোগফলের সমান। আমরা বাড়ির কাজটা অবশ্যই করব, খুব ছোট ছোট বাড়ির কাজ আছে। বাড়ির কাজগুলো: গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, ক্যাথোডে এবং অ্যানোডে কি উৎপন্ন হবে। যখন আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব তখন ক্যাথোডে এবং অ্যানোডে কি উৎপন্ন হবে, তড়িৎ রাসায়নিক কোষ কি, জারক এবং বিজারক কি, ইএমএফ কি, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব। আশা করি তোমরা এই কাজগুলো করবা। আজকের মতো তোমাদের এই ক্লাসের সমাপ্তি। আগামী ক্লাসে আমরা টপিক বাই টপিক আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।